ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যা মামলায় নাটকীয় মোড়। ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে তদন্তের দায়িত্ব সিআইডিকে দিলেন আদালত। বাদীপক্ষের নারাজি আবেদন মঞ্জুর। অভিযোগ, তড়িঘড়ি করে মূল রহস্য আড়াল করতে চেয়েছিল ডিবি, ধরাছোঁয়ার বাইরে রাঘব বোয়ালরা। এবং হত্যাকাণ্ডের 1 মাস আগেই পালানোর ছক কষেছিল মূল ঘাতক ফয়সাল করিম। স্ত্রীর নামে 65 লাখ টাকার সঞ্চয়পত্র ও 127 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য ফাঁস। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের প্রায় 1 মাস হতে চলল, অথচ এখনও এই নৃশংস হত্যাকাণ্ডের জট তো খোলেইনি, বরং তদন্ত নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। পুলিশ প্রশাসন এখনও মূল ঘাতকদের অনেককেই চিহ্নিত করতে পারেনি বলে অভিযোগ উঠেছে। এমন এক পরিস্থিতিতে মামলার তদন্তে বড়সড় পরিবর্তন এসেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিল তাতে সন্তুষ্ট হতে পারেননি খোদ বাদীপক্ষ। তাদের অভিযোগ, হত্যার মূল রহস্য আড়াল করে তড়িঘড়ি করে চার্জশিট দেওয়া হয়েছে। এই অভিযোগ আমলে নিয়ে বাদীপক্ষের নারাজি আবেদন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে মামলাটির অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে। ডিবি পুলিশের হাত থেকে মামলাটি এখন সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিটের আতশ কাঁচের নিচে। কিন্তু কেন এই অনাস্থা, এবং মূল অভিযুক্ত ফয়সাল করিমের বিপুল অর্থের উৎসই বা কী? এ নিয়ে দেখুন আমাদের বিশেষ প্রতিবেদনের প্রথম অংশ। শহীদ শরীফ ওসমান হাদী হত্যা মামলা। গত 6 জানুয়ারি ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম 17 জনকে আসামি করে এই চাঞ্চল্যকর মামলার চার্জশিট জমা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সেই চার্জশিট নিয়ে শুরু থেকেই ছিল প্রশ্ন। গত 12 জানুয়ারি বাদীপক্ষ চার্জশিট পর্যালোচনার জন্য সময় চান। অবশেষে বৃহস্পতিবার বাদীপক্ষের নারাজি আবেদনের শুনানি শেষে আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশরাফ বিন হাসান জানান, আদালত ডিবির তদন্ত বাতিল করে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী 20 দিনের মধ্যে সিআইডিকে প্রতিবেদন দাখিলের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের আদালতের নারাজি আবেদনে স্পষ্ট অভিযোগ করেন। তাদের দাবি, ডিবি পুলিশ হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন না করেই তাড়াহুড়া করে চার্জশিট জমা দিয়েছে। ডিবির প্রতিবেদনে একজন ওয়ার্ড কাউন্সিলরকে এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে দেখানো হয়েছে। কিন্তু বাদীপক্ষের আইনজীবীদের যুক্তি, এত সুপরিকল্পিত এবং বড় মাপের একটি হত্যাকাণ্ড কেবল একজন কাউন্সিলরের পক্ষে ঘটানো সম্ভব নয়। এর পেছনে আরও ক্ষমতাধর কোনো চক্র বা রাঘব বোয়াল জড়িত রয়েছে, যাদের নাম কৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে। এছাড়া অভিযোগ রয়েছে খুনিদের পালাতে যারা সাহায্য করেছে এবং যারা অস্ত্র সরবরাহ করেছে তাদের প্রকৃত স্বার্থ ও সংশ্লিষ্টতা চার্জশিটে এড়িয়ে যাওয়া হয়েছে। এমনকি তদন্ত কর্মকর্তা অভিযুক্ত ফয়সাল করিমের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থের লেনদেনের কোনো সুষ্ঠু ব্যাখ্যা দিতে পারেননি। একজন অপেশাদার ব্যক্তি কিভাবে এত নিখুঁতভাবে হত্যাকাণ্ড ঘটালো, সেই প্রশ্নের উত্তরও ছিল না ডিবির চার্জশিটে। মামলার তদন্ত তো সিআইডিতে গেল, কিন্তু তদন্তে বেরিয়ে আসছে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ভয়াবহ আর্থিক কারসাজির তথ্য। হত্যাকাণ্ডটি যে হুট করে ঘটানো কোনো ঘটনা নয়, বরং দীর্ঘদিনের পরিকল্পনার অংশ, তা তার ব্যাংক লেনদেন দেখলেই বোঝা যায়। এমনকি হত্যাকাণ্ডের পর পরিবার যাতে বিপদে না পড়ে সেই ব্যবস্থাও সে আগেই করে রেখেছিল। এ বিষয়ে দেখুন প্রতিবেদনের দ্বিতীয় অংশ। হাদী হত্যার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ নিজেকে নির্দোষ দাবি করলেও সিআইডির অনুসন্ধানে বেরিয়ে এসেছে তার ফলো দ্য মানির চাঞ্চল্যকর তথ্য। হাদী হত্যার ঠিক 1 মাস আগে থেকেই পালানোর সব পথ তৈরি করে রেখেছিল ফয়সাল। এমনকি নিজের অবর্তমানে পরিবারের ভরণপোষণের ব্যবস্থাও নিশ্চিত করেছিল সে। সিআইডি ও ডিবির জিজ্ঞাসাবাদে ফয়সালের স্ত্রী শাহিদা পারভিন সামিয়া স্বীকার করেছেন, দেশের বাইরে পালাবেন জানিয়েই ফয়সাল তাকে সংসার চালানোর জন্য বিপুল অর্থ দিয়ে যান। অনুসন্ধানে জানা যায়, গত বছরের 3রা নভেম্বর ফয়সালের ব্যক্তিগত প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটির অ্যাকাউন্টে 22 লাখ টাকা জমা হয়, যা এসেছিল মিডল্যান্ড ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে। এরপর সেই অ্যাকাউন্ট থেকে মোট 65 লাখ টাকা নিয়ে
NRBC ব্যাংক থেকে স্ত্রী সামিয়ার নামে কেনা হয় পারিবারিক সঞ্চয়পত্র। সিআইডি ফয়সালের 53টি ব্যাংক হিসাবে তল্লাশি চালিয়ে প্রায় 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে। আদালতের নির্দেশে ইতিমধ্যেই ফয়সালের সব ব্যাংক হিসাব এবং স্ত্রীর নামে থাকা সেই 65.5 লাখ টাকা অবরুদ্ধ বা ফ্রিজ করা হয়েছে। ব্যাংকের কর্মকর্তারাও ফয়সালের এই লেনদেনে অবাক। তারা জানান 2023 সাল থেকে ব্যবসার কথা বলে লেনদেন করলেও তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠতে পারে তা তারা কল্পনাও করেননি। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান জানান, ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তদন্তে নেমে প্রিন্সিপাল অফ মানি ট্রেইল অনুসরণ করে। তারা দেখতে পান ঘটনার ঠিক কয়েকদিন আগেই অভিযুক্তের অ্যাকাউন্টে বড় অঙ্কের লেনদেন হয়েছে। অন্যদিকে ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, হত্যাকাণ্ডের আগে ও পরে কে কী ভূমিকা পালন করেছে, কেউ তথ্য গোপন করেছে, কেউ পালাতে সাহায্য করেছে, আবার কেউ অস্ত্র লুকিয়ে রেখেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে তারা কাজ করেছেন। তদন্তে আরও জানা গেছে ফয়সালের দুবাইতেও সম্পদ রয়েছে, যার তথ্য চেয়ে ইতিমধ্যে চিঠি পাঠিয়েছে সিআইডি। দর্শক, সব মিলিয়ে শরীফ ওসমান হাদি হত্যা মামলাটি এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে আদালতের কঠোর নির্দেশনা, অন্যদিকে সিআইডির হাতে থাকা অভিযুক্তের বিপুল অবৈধ অর্থের তথ্য। বাদীপক্ষ আশা করছে সিআইডির তদন্তে বেরিয়ে আসবে কে এই ফয়সাল করিম। 127 কোটি টাকার এই বিশাল সাম্রাজ্যের পেছনে আর কে কে আছে, এবং শুধুই কি একজন কাউন্সিলর, নাকি পর্দার আড়ালে আছে আরও বড় কোনো শক্তি। আগামী 20 দিনের মধ্যে সিআইডি আদালতে কি প্রতিবেদন জমা দেয় সেদিকেই এখন তাকিয়ে আছে নিহতের পরিবার ও ইনকিলাব মঞ্চ। আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল টমকি চমকি, কত যেতে যেতে চকিতে চমকি, পিন্দি আদি তিন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, দই মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের। শরীফ ওসমান হাদি বর্তমান সময়ের রাজপথের এক অকুতভয় সৈনিক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি কেবল একটি নাম নন, বরং অন্যায়ের বিরুদ্ধে এক জলজান্ত প্রতিবাদের ভাষা, যিনি স্বপ্ন দেখতেন একটি বৈষম্যহীন, ন্যায়পরায়ণ এবং নিরাপদ বাংলাদেশের। হাদির পরিচিতি গড়ে উঠেছিল তার সাহসিকতা আর স্পষ্টবাদী নেতৃত্বের মাধ্যমে। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে যখন দেশ নতুন করে গড়ার স্বপ্ন দেখছে, ঠিক তখনই ইনকিলাব মঞ্চের হয়ে তিনি জোরালো ভূমিকা পালন করছিলেন। দখলদারিত্ব, চাঁদাবাজি আর ফ্যাসিবাদের বিরুদ্ধে তার কণ্ঠ ছিল সবসময় সোচ্চার। সহযোদ্ধাদের কাছে তিনি ছিলেন এক নির্ভরযোগ্য আস্থার নাম, যিনি সামনে থেকে নেতৃত্ব দিতে জানতেন। কিন্তু এই আপোষহীন মনোভাবই হয়তো কাল হয়ে দাঁড়িয়েছিল তার জন্য। যে হাদি অন্যের অধিকার আদায়ে রাজপথে গলা ফাটাতেন, তাকেই থামিয়ে দেওয়া হলো নির্মমভাবে। অত্যন্ত সুপরিকল্পিত এক হত্যাকাণ্ডের শিকার হয়ে অকালেই ঝরে গেল এই তরতাজা প্রাণ। ঘাতকরা তার দেহকে নিস্তব্ধ করলেও তার আদর্শকে মুছে ফেলতে পারেনি। শহীদ শরীফ ওসমান হাদি আজ আমাদের মাঝে নেই, কিন্তু রেখে গেছেন এক অসমাপ্ত লড়াই। তার পরিবার আজ বিচার চায়, তার সহযোদ্ধারা চায় রক্তে কেনা এই দেশে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। হাদি বেঁচে থাকবেন তার কর্মে, তার সাহসে এবং ইনকিলাব মঞ্চের প্রতিটি স্লোগানে। আজকের এই বিশেষ আয়োজন এখানেই শেষ করছি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।